আসছে দ্য ডেড, brought you by Square Plastic Wardrobe। এখন আপনারা শুনবেন আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইপিএল প্লাস্টিক ওয়ার্ড্রপ নিবেদিত দ্য ডেড। আমাদের আজকের গল্প সে রাতে কেউ ছিল না, লিখেছেন সোহানুর রহমান অনন্ত। খোলা জানালা দিয়ে বয়ে আসে মৃদু হাওয়া। বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছি। মাথার উপর জ্বলছে 100 ওয়াটের একটা লাইট। সারাদিন বই পড়তে পড়তে ভালো লাগছিল না, তাই রবীন্দ্রনাথের গল্প পড়ে মনটাকে ফ্রেশ করতে চাচ্ছিলাম। 3 দিন সরকারি ছুটি হওয়ায় মেসের সকলে বাড়ি চলে গেছেন। পরীক্ষার কারণে শুধু আমি একা রয়ে গেছি বহুকালের পুরনো এই বাড়িটাতে। ঢাকার কাছে থাকার জন্যে এর চেয়ে ভালো জায়গা আর খুঁজে পেলাম না তখন। আমার বন্ধু মুর্শেদ এখানেই থাকে। ভাড়া তুলনামূলক কম হওয়ায় আমিও উঠে গেলাম ওর সাথে। এই দোতলা বাড়িতে এখন আমি ছাড়া আর কেউ নেই। দারোয়ান আছে গেটের কাছে, সে রাত 10টা পর্যন্ত থাকবে। তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকেই থাকতে হবে এই আলো ছায়া ভরা বাড়িটাতে। বাতাসের জোর বেশি, তাই জানালাটা বন্ধ করে দিলাম। তারপর আবার বই পড়তে শুরু করলাম। হঠাৎ কোনো সংকেত না দিয়ে জানালাটা খুলে গেল। চমকে উঠলাম আমি, চমকে গেল আমার হৃৎপিণ্ড। বড় বড় চোখ করে আমি জানালার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কোন এক অজানা শঙ্কায় মনটা কাঁপছিল। তারপর 1 পা 2 পা করে জানালাটা সবে বন্ধ করে বিছানায় উঠে এসেছে। এমন সময় লাইট গেল নিভে, অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ। বালিশের নিচ থেকে দেয়াশোলায় বের করে মোমটা জ্বালিয়ে বসলাম। সত্যি কথা বলতে আসলে ভালো লাগছিল না। ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সঙ্গে কিছুক্ষণ গল্প করা যাক। আস্তে আস্তে করে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি দারোয়ান ঝিমোচ্ছে। এমন মেজাজটা খারাপ হলো। তারপরে বললাম, কি অবস্থা? দারোয়ান বলল, কোনো সমস্যা হয়েছে? না, এমনিতেই আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করলো তাই চলে আসলাম। তারপর অনেকক্ষণ ওনার সঙ্গে গল্প করা। যতবারই ওই বাড়ি সম্পর্কে জানতে চেয়ে তাকে প্রশ্ন করলাম, তিনি ততবারই প্রসঙ্গ ঘুরিয়ে অন্যদিকে গল্প শুরু করলেন। তারপরে যেটুকু জানতে পারলাম, উনি আজ 20 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করছেন। এর মধ্যে অনেকেই এখানে এসেছেন, তবে বেশি দিন কেউ থাকতে পারেনি। এমনকি মারাও গিয়েছেন নাকি এখানে, কিন্তু কেমন করে হয়েছে সেটা বলেননি। জানতে চেয়েছে অনেকবার, সববারই ব্যর্থ। রাত 10টা বাজতেই উনি আমাকে সাবধান করে বলল, রাত 10টা বাজে গেছে, আপনি অহন থাকেন, আমি চলে যাই, আমার ডিউটি শেষ। তো একখান কথা, সাবধানে থাকেন। দ্রুত চলে এলেন। প্রধান ফটকটা বন্ধ করে ভয়ে ভয়ে আমি ঘরে এসে বসলাম। ভয় করছিল খুব, কিন্তু কেন করছিল ব্যাখ্যা করতে পারবো না। কারেন্ট তখনও আসেনি। আজকের রাতটা আমার কাছে কেমন যেন অভিশপ্ত মনে হচ্ছে। এই বাড়ির আদৌ কোনো ঘটনা আমার জানা নেই, তবু নিজ জ্ঞান থেকে বলতে পারি
এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি না, একটা অভিশপ্ত বাড়ি। এটা অশরীরীদের বসত আছে মনে হয় এই বাড়িতে। প্রধান গেট খুলে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠল। ভিজে শরীর নিয়ে ঢুকলাম ঘরে। আমার ঘরটা একেবারে কবরের মতো অন্ধকার। যাওয়ার আগে মোমবাতিটা দিব্যি চলছিল। এত তাড়াতাড়ি মোমবাতির শেষ হওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না। হেমন্তের রাত এমনিতেই অনেক বড়, আজকে রাতটা আরো দীর্ঘ মনে হচ্ছে। কি করা যায় ভাবছিলাম। পকেট থেকে মোবাইল বের করলাম। কাউকে একটা ফোন করলে হয়তো মনটা হালকা হবে। ফোন করলাম মোর্শেদের কাছে। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওর ফোনটা বন্ধ। ফোন করলাম আমার এক শিক্ষকের কাছে, যিনি ঢাকাতেই থাকেন। এখানে একবার এসেছিলেন। সেদিন আমাকে বলেছিলেন আমি যেন এই বাড়িটা ছেড়ে দিই। স্যারের কথা মতো আমি বাড়িটা ছেড়ে দিয়েছিলাম সামনের মাসের 1 তারিখে নতুন বাসায় উঠবো বলে। কিন্তু আজ বুঝতে পারছি স্যার কেন আমাকে সেদিন বাড়িটা ছাড়তে বলেছিলেন। এসব ভাবছি হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আমার কলিজাটা কেঁপে উঠল। তবে কি 4 তলার সেই ঘরের দরজাটা খুলে গেল? আমার বুকটা কাঁপছে, কারণ কানে ভেসে আসছে পায়ের শব্দ। কে যেন সিঁড়ি বেয়ে উপর থেকে নিচে নামছে। ভয় আরো বেড়ে গেল আমার। এদিকে ঝড়ের তাণ্ডব বেড়েই চলছে। অনেক কষ্ট করে স্যারকে পাওয়া গেল। হ্যাঁ সাইদ, হ্যাঁ কেমন আছো? কি ব্যাপার হঠাৎ এত রাতে? স্যারকে বললাম, স্যার আমি খুব সমস্যায় আছি। আমি জানি না আজকের রাতটা আমার জীবনে কি ঘটতে যাচ্ছে। খুট করে লাইনটা গেল কেটে। আবার কল করতে গেলাম, আমার ফোনে ব্যালেন্স নেই। স্যার আমাকে ফোন করলেন, রিসিভ করে বললাম সব ঘটনা খুলে। কিন্তু হ্যাঁ সাইদ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো সাইদ। নেটওয়ার্কের কারণে স্যার ঠিক মতো শুনতে পারলেন বলে মনে হলো না। লাইনটা আবার কেটে গেল। এবার আমার মোবাইলের নেটওয়ার্ক জিরো। হাতে মোবাইলটা নিয়ে বসে রাখলাম। মোবাইল নেই তাই টর্চের আলো জ্বালিয়ে রেখেছি। তাই সেটার ব্যাটারি খরচ হচ্ছে বেশি। হয়তো ঘণ্টাখানেকের মধ্যে সেটিও বন্ধ হয়ে যাবে। ঝড় থামার কোনো নামগন্ধ নেই। আমার ঘরের জানলাটা একবার বন্ধ হচ্ছে আবার খুলছে। আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়ে ব্যর্থ হচ্ছি। চারদিকে এমন অন্ধকার আর ভয়ানক শব্দ হচ্ছিল, কোথাও 1 ফোঁটা আলো পর্যন্ত নেই। শুধু মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানিতে যতটুকু দেখা যায় ততটুকু। যা ভাবছিলাম ঘণ্টাখানেক পরে তাই হলো। মোবাইলটা গেল বন্ধ হয়ে। আমি অন্ধকারের কারাগারে হলাম বন্দি। হঠাৎ মনে হলো কি যেন চাপা সুরে গান করছে, নাকি কাঁদছে। আমার জানলার ঠিক ওপারে। আমি আস্তে আস্তে হেঁটে গেলাম। না, ওপারে তো কেউ নেই। এই সময় আমার হৃদয়ের মধ্যে আতঙ্কটা যেন একটু বাড়িয়ে দিল। কে যেন আমার দরজায় নক করছে। আমি তখন ভয়ে রীতিমতো কাঁপছি। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে। একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে গেল। আমি চিৎকার দিয়ে উঠলাম। দরজার ওপাশের আওয়াজটা গেল থেমে। বড় ইঁদুর ঘরের মধ্যে ছুটোছুটি করছে। এত বড় ইঁদুর তো আমি কখনো দেখিনি। আমার পায়ের পেছনে একটু ভিজে অনুভব করলাম। মোবাইলটা আবার চালু করলাম। ব্যাটারি লো সিগন্যাল দিয়ে আমাকে অল্প একটু আলো দিল। সেই আলোতে স্পষ্ট দেখলাম একটা ইঁদুর বড় এক টুকরো মাংস এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে। আর তার রক্ত আমার পায়ে প্যান্টে লেগে ভিজে। ভয় আমাকে যেন গ্রাস করে নিচ্ছে। মোবাইলের আলোটা হুট করে গেল নিভে। সেই সঙ্গে ঝড়ও গেল থেমে। চারদিকে একটা অদ্ভুত নীরবতা। শুধু মাঝে মধ্যে নুপুরের সুর আর ছোটাছুটির কিছু শব্দ পাওয়া যাচ্ছিল। কারা যেন ফিস ফিস করছে বাতাসে। আমার চোখের সামনে হাজার প্রেতাত্মা যেন দাঁড়িয়ে আছে।
ভয়ঙ্কর তাদের চোখ, দাঁত, নখ, চুল। চোখ বুঝলেই সেই একই দৃশ্য। ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলন্ত তরুণী, বড় বড় চোখ, জিহ্বা বেরিয়ে এসেছে মুখ দিয়ে, হাতের নখ বড় বড়। ঘরময় আগরবাতির গন্ধ, যেন কারো মরা লাশ আমার সামনে শুয়েছে। মনে হচ্ছে চারদিকে রক্তের নদী আর আমি সাঁতার কাটছি। আমার পেছনে মৃত্যু তাড়া করছে। আমি চোখ বুঝতেও পারছি না, আবার মিলতেও পারছি না। কি এক প্রচন্ড ভয়ঙ্কর মানসিক সমস্যা তৈরি হয়েছে আমার। আমি সত্যি দেখছি নাকি মিথ্যে দেখছি বুঝতে পারছি না। আমার মনটা দুর্বল থেকে দুর্বলতর হতে চলেছে। যতটুকু সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখতে, শক্ত রাখতে চেষ্টা করি। আমার সঙ্গে কি ঘটছে সব? কি ঘটছে আমি নিজেও জানি না এর কোনো ব্যাখ্যা। শুধু বুঝতে পারছি আলো না পেলে অন্ধকারে হার্ট অ্যাটাক করে যে কোনো সময় মরে যাব। অশরীরের জন্য এটাই সবচেয়ে বড় সার্থকতা হবে। হেঁটে গিয়ে দরজা খুললাম। কি অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ নেই, অথচ একটু আগেও আমি হেঁটে আসার শব্দ পেয়েছি। এমন সময় বাইরে হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল, আর আমি সেই আলোতে দেখলাম আমার এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইপিএল প্লাস্টিক ওয়ার্ড্রপ নিবেদিত দ্য ডেড-এর আজকের গল্প সোহানুর রহমান অনন্তর সে রাতে কেউ ছিল না। আসছে দ্য ডেড, বাংলা সাহিত্যের ঐতিহাসিক সব ভূতের গল্প নিয়ে সিটি এফএম এর ভৌতিক আয়োজন দ্য ডেড। শুনতে কান পাতুন প্রতি বৃহস্পতিবার রাত 10টায় শুধুমাত্র সিটি এফএম 96-এ। দ্য ডেড, brought to you by Square Plastic Wardrobe.